দ্য ক্লাস ওয়াজ রিয়েলি, কতে আছে বোর, খতে আছে বোরিং, গতে আছে ডিসগাস্টেড, গতে আছে ফেইনিং। তো কোনটা সঠিক উত্তর হতে পারে? সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সঠিক উত্তরটা হলো বোরিং। তো দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শেখার বিষয় আছে। ক্লাস ওয়াজ মানে ক্লাসটা ছিল কেমন? বোরিং। তো আমরা বলি না ক্লাসটা খুব বোরিং ছিল, স্যারের ক্লাসটা আসলেই বোরিং ছিল, এমন কথা কিন্তু আমরা প্রায়শই বলি। এখন আমরা যখন বোরিং হই তখন আমরা কি বলবো? তখন কি বলবো যে আমি খুব বোরিং? না, আমরা বলবো না যে আমি খুব বোরিং, আমরা বলবো যে আমি বোর্ড। মানে ক্লাসটা করার কারণে আমি বোর্ড, অর্থাৎ ব্যক্তি বোর্ড হতে পারে। এই যে বোর্ড এটা হতে পারে, আর যে কারণে আমি বোর্ড বা বস্তু, যে বস্তুর কারণে আমি বোর্ড, ওই বস্তুটা হতে পারে বোরিং। তাহলে কি বুঝলাম আমরা? যে ব্যক্তি বোর্ড হতে পারে কিন্তু বোরিং হতে পারে না, আর বস্তু বোরিং হতে পারে কিন্তু বোর্ড হতে পারে না। প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ এই টপিকস থেকে তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমরা 100% ইনশাল্লাহ প্রশ্ন পাবে। আর আমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হতাম আর আমাকে যদি বলা হতো সব থেকে বেশি আমি কোন টপিক্সের প্রতি বেশি জোর দিব, তাহলে আমি অবশ্যই বলতাম একক টপিক্স হিসেবে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ এই টপিক্সের প্রতি সব থেকে বেশি জোর দিতাম। কারণ এই টপিক থেকে তোমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 2 থেকে 3টা প্রশ্ন 100% কমন পাবে। তো আমি তোমাদের ছোট্ট একটা পরিসংখ্যান দেখাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাত্র 15টা প্রশ্ন আসে, আর এই 15টা প্রশ্নের ভিতরেও দেখো লাস্ট 3 ইয়ার্সে 5টা প্রশ্ন আসছে, অর্থাৎ প্রতি বছর কিন্তু 2টা করে প্রশ্ন আসছে। আর লাস্ট 6 ইয়ার্স এই টপিক্স থেকে প্রশ্ন আসছে কিন্তু 8 + 13টা। সো এই টপিক্সটা কতটা গুরুত্বপূর্ণ এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো। আর এই টপিক্সে ভালো হওয়ার জন্য প্রচুর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আজকে আমরা মোস্ট ইউনিক এক্সক্লুসিভ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউগুলো থেকে তোমরা 100% কমন পাওয়ার সম্ভাবনাও থাকবে অনেক বেশি, আর তোমরা অনেক কিছু শিখতেও পারবে। তো দেখো আমাদের প্রথমে যে এমসিকিউটা আছে, আই নো দ্য ল্যাড হুম পুলিশ অ্যারেস্টেড। তো হিয়ার হুম ইজ অ্যান্ড বলছে আমি যে বালকটাকে চিনি যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তো এখানে যে হুম, এই হুমটা কোন পার্টস অফ স্পিচ? তো প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে তোমরা ভিডিওটা পোজ দিয়ে আগে গেস করে নেবে কোনটা সঠিক উত্তর হতে পারে, তারপর যখন আমি সঠিক উত্তর বলবো তখন আমার সাথে মিলিয়ে নেবে। তো এখানে হুম কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে আশা করি তোমরা এতক্ষণে গেস করে ফেলেছো। তো এখানে হুমটা হলো প্রোনাউন। তো দেখো তোমরা রিলেটিভ প্রোনাউন নামে একটা প্রোনাউন কিন্তু তোমরা জানো। তো এই রিলেটিভ প্রোনাউনটা কনজাংশনের মতো কাজ করে বা দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে, বাট এটার পরিচয় কিন্তু এটা একটা প্রোনাউন। তো এই যে হুম এটাও কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন যেটা ব্যবহৃত হয়েছে নাও, এই যে ল্যাড নাউনের পরিবর্তে। তো ল্যাড এটা একটা নাউন যার অর্থ হলো বালক। তো এই বালকের পরিবর্তে ব্যবহৃত হয়েছে হুম, অর্থাৎ দেখো যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তো এই যাকে শব্দটা কার পরিবর্তে বসছে? এই ল্যাড বালকের পরিবর্তে বসছে। আর যেহেতু এটা নাউনের পরিবর্তে বসছে সুতরাং এটা একটা প্রোনাউন। এবং কোন প্রোনাউন? এটা কিন্তু একটা রিলেটিভ প্রোনাউন। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা হলো শি ওয়াজ অল অ্যালং হোয়েন আর ফাদার ডাইড। বলছে যখন তার বাবা মারা গেছিল সে প্রায় সর্বশান্ত হয়ে গেছিল। হিয়ার ওয়াল ইজ বলছে এই যে ওয়ালটা কি, এই ওয়ালটা কোন পার্টস অফ স্পিচ? তো এই ওয়ালটা এখানে কোন পার্টস অফ স্পিচ তোমরা একটু গেস করে ফেলো। আর প্রত্যেকটা প্রশ্নে ভিডিওটা পোস্ট দিয়ে নিজের আগে গেস করবে কোনটি সঠিক উত্তর। আমি যখন উত্তর বলে দেবো তখন আমার সাথে মিলিয়ে নেবে। আর আজকে কিন্তু আমরা 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই 20টা প্রশ্নের ভিতরে তুমি কয়টা সঠিক উত্তর করতে পেরেছো এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। প্রয়োজনে খাতায় লিখে রাখবে যে তুমি কয়টা সঠিক উত্তর পারছো। অর্থাৎ যদি একটা পারো তাহলে রোমান সংখ্যায় একটা দাগ দিতে পারো, 2টা পারলে 2টা দাগ দিয়ে রাখতে পারো। তো শেষে আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে ওয়ালটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর অ্যাডভার্ব। তো কেন এখানে অ্যাডভার্ব? তো দেখো এই যে অ্যালোন, এই অ্যালোনটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ। তো এখানে অ্যালোনটাও যে অ্যাডজেক্টিভ এটা আমরা কিভাবে বুঝবো? কারণ এই অ্যালোনটা দ্বারা এখানে যে অর্থ দিচ্ছে সেটা হলো নিঃস্ব বা সর্বশান্ত। তো নিঃস্ব বা সর্বশান্ত এটা কিন্তু একজন ব্যক্তির অবস্থা প্রকাশ করছে। আর আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির অবস্থা প্রকাশ করে সেটা হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আগে কি বসতে পারে? এটা অ্যাডভার্ব বসতে পারবে। তো এই যে ওয়াল, এই ওয়াল শব্দটা অ্যালোনকে মডিফাই করছে অ্যালোনের আগে বসে। তো এর পরে যে প্রশ্নটা আছে সেটা দেখো, দ্য আপ ট্রেন ইজ লেট হিয়ার আপ ইজ বলছে এই যে আপ এটা কোন পার্টস অফ স্পিচ? তো এই আপ এটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ। তো এটা কেন অ্যাডজেক্টিভ? এই আপ কিন্তু দেখো এই ট্রেন এই নাউনের আগে বসছে, আর আমরা জানি নাউনের আগে যে ওয়ার্ড বসে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো এই আপটা কিন্তু নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে। তো কিভাবে মডিফাই করছে? এখানে আপ মানে কিন্তু আনসান্য বা আগত। তো দেখো কোনো একটা ঘটনা সামনে ঘটতে যাচ্ছে বা হতে যাচ্ছে বা কোনো একটা বিষয় আসছে, এটাকে আমরা কি বলি? যে আনসান্য বলি। দেখবে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় বলে যে আনসান্য জাতীয় নির্বাচন বা আনসান্য ইউপি নির্বাচন বা বিভিন্ন নির্বাচনের কথা কিন্তু বলে।
মানে যে ঘটনাটা সামনে ঘটতে যাচ্ছে এটাকে আচ্ছন্ন বলা হয়। তো এখানে আপ দ্বারা কিন্তু এই বিষয়টাকে বোঝাচ্ছে, অর্থাৎ ট্রেনের অবস্থা বোঝাচ্ছে। তো এই যে অবস্থা প্রকাশ করলো, অবস্থা প্রকাশের মাধ্যমে আপ কিন্তু এই ট্রেনকে মডিফাই করলো। ট্রেন একটা নাউন, সো এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ আর আপ কিন্তু বিভিন্ন সময় প্রিপোজিশন হিসেবে দেখছো, বাট এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। তো পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। আই স এ ফ্লাইং বার্ড, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান। তো আন্ডারলাইন ওয়ার্ড কোনটা? ইজ এ ফ্লাইং। তো ফ্লাইংটা এখানে কি? তো ফ্লাইংটা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ বার্ডের অবস্থা প্রকাশ করছে ফ্লাইং। আই স এ ফ্লাইং বার্ড এই সেন্টেন্সের যদি বাংলা করি তাহলে কি দাঁড়ায়? যে আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। তো পাখির অবস্থা প্রকাশ করছে কিন্তু ফ্লাইং এই শব্দটা। আর যেহেতু এটা এই বার্ডকে মডিফাই করছে অবস্থা প্রকাশের মাধ্যমে, সো ফ্লাইংটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো এবার আমরা একটু ব্যতিক্রমী এক্সাম্পল দেখি। হি কাম টু টেক মাই রিডিং বুক, বলছে সে আমার পড়ার বই নিতে এসেছিল। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, আন্ডারলাইন ওয়ার্ডটা হলো এই যে রিডিং। তো এই রিডিংটা কোন পার্টস অফ স্পিচ? তো এতক্ষণ আমরা দেখছিলাম নাউনের আগে যাই বসে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, বাট এবার কিন্তু একটু ভিন্ন। এবার সঠিক উত্তর কোনটা হতে পারে? তোমরা তো এতক্ষণে আমি আশা করছি গেস করে ফেলেছো। আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তরটা হলো নাউন। তো কেন নাউন? দেখো এই যে রিডিং, এটা কিন্তু এই বুকের কোনো অবস্থা প্রকাশ করছে না, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত এই রিডিং বুক এটাকে যদি আমরা বাংলা করি তাহলে কি দাঁড়ায়? যে পড়ার বই। যখনই আমরা কোনো একটা ফ্রেজের বাংলা করব, এই যে রিডিং বুক এটা কিন্তু একটা ফ্রেজ, আর এই ফ্রেজের যখন বাংলা করব তখন যে র বিভক্তি চলে আসছে পড়ার, এই যে র বিভক্তি আসছে বা র বিভক্তি আসলে তখন তোমরা সেটাকে নাউন হিসেবে ধরবে। অর্থাৎ এটা কিন্তু টোটাল, এই যে রিডিং বুক এই টোটালটাই কিন্তু একটা কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো আমরা যদি এটাকে ফ্রেজ হিসেবে প্রকাশ করি অন্যভাবে, যে বুক ফর রিডিং। তো যদি কোনো একটা ফ্রেজকে যদি তুমি এভাবে প্রিপোজিশন ফর দিয়ে ব্যবহার করতে পারো, অর্থাৎ বুক ফর রিডিং যদি এভাবে যদি তুমি প্রকাশ করতে পারো, তাহলেও তখন তোমরা ওই নাউনের আগে, অর্থাৎ যে নাউনের আগে আরেকটা ওয়ার্ড বসছে, অর্থাৎ এই বুকের আগে যে ওয়ার্ডটা বসছে এটাকে তোমরা নাউন হিসাবে গণ্য করবে। তো অনেকভাবে কিন্তু আমরা প্রমাণ করলাম যে রিডিং এই সেন্টেন্সে এই রিডিংটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু নাউন। তো ফার্স্ট অফ অল কীভাবে প্রমাণ করেছিলাম? যে এটা কোনো অবস্থা প্রকাশ করছে না, দ্বিতীয়ত র বিভক্তি চলে আসছে, আর তৃতীয়ত এটা কিন্তু ফর দ্বারা প্রকাশ করা যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো। প্লিজ ওয়েট ফর এ মিনিট, বলছে কয়েক মিনিটের জন্য একটু অপেক্ষা করো। তো এখানে এই যে ফর এ মিনিট এটা কোন এই যে ফ্রেজটা কোন পার্টস অফ স্পিচ? তো এই ফ্রেজটা কিন্তু একটা অ্যাডভার্ব। তো কেন অ্যাডভার্ব? তো এটা অ্যাডভার্ব, তার কারণ হলো ওয়েট। এই ওয়েটটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর আমরা জানি যে ভার্বের অবজেক্ট থাকে না সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যা বসে সেটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো এই ওয়েট ফর এ মিনিট, তো এই যে ফর এ মিনিট এই ফ্রেজটা কিন্তু একটা সময় নির্দেশ করছে, আর আমরা জানি অ্যাডভার্ব দ্বারা কিন্তু কোনো একটা সময় নির্দেশ করে। আরও অনেকগুলো অ্যাডভার্বের ব্যবহার আছে সময় নির্দেশ করে। এটা কেমন, হাউ দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পাওয়া যায় সেটা অ্যাডভার্ব হয়। তো যেহেতু এটা একটা সময় নির্দেশ করছে, সো এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আর তোমরা সবসময় এটা মনে রাখবে বা নোট করে নিতে পারো যে ইনট্রানজিটিভ ভার্বের পরে যে অংশটা থাকে এটা কিন্তু সবসময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো পরবর্তী প্রশ্ন দেখো। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড এই যে গো, এটা কোন পার্টস অফ স্পিচ? তো কোন পার্টস অফ স্পিচ তোমরা একটু বলো। তো এখানে এই গো এটা কিন্তু একটা নাউন। তো এটা কেন নাউন? এই গোটা নাউন, তার কারণ হলো দেখো এই গোর আগে একটা দি আর্টিকেল আছে, আর আমরা জানি আর্টিকেল কিন্তু কোনো একটা নাউনকে কেন্দ্র করে বসে, আর যেহেতু এই গোর আগে দি বসছে, সো এটা একটা অবস্থানগত কারণে এটা একটা নাউন। এবার যদি বাংলা অর্থ করি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হলো পৃথিবীর নিয়ম। তো এখানে গো দ্বারা কিন্তু যাওয়া অর্থ প্রকাশ করছে না, বরং এটা দ্বারা নিয়ম বা রীতি অর্থ প্রকাশ করছে। তো অর্থগতভাবেও কিন্তু এটা একটা নাউন। সুতরাং আমরা অর্থগতভাবে অবস্থানগতভাবে দুই দিক থেকে প্রমাণ করলাম যে এখানে গোটা কোনো ভার্ব না, এটা একটা নাউন। তো এর পরবর্তী প্রশ্নটা দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ পিপুল, বলছে পিপুলের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? তো ফার্স্ট অফ অল কোয়াতে আছে পপুলারিটি, এটাও কিন্তু একটা নাউন। আর পিপুল আর পপুলারিটি দুইটাই কিন্তু নাউন, বাট এই যে পিপুল এটা কিন্তু কাউন্টেবল নাউন, আর পপুলারিটি কিন্তু আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু ধরা ছোঁয়া যায় না। পপুলারিটি মানে জনপ্রিয়তা, আর পিপুল মানে জনগণ, যেটা দেখাও যায়, ধরাও যায়, ছোঁয়াও যায়। বা পপুলারিটি কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এরপর দেখো যে পপুলারলি, তো এই যে পপুলার পর্যন্ত যে শব্দটা আছে এই শব্দটা কিন্তু পিপুলের একটা অ্যাডজেক্টিভ, আর এর সাথে এলওয়াই যুক্ত হয়েছে, সো এই শব্দটা পুরোটাই কিন্তু একটা অ্যাডভার্ব। পপুলারাইজ এটা কিন্তু পিপুলের ভার্ব, আর এই যে পপুলাস এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। তো দেখো আমরা পিপুলের দুইটা নাউন পেলাম, দুইটা অ্যাডজেক্টিভ পেলাম। তো নাউন পেলাম কি কি? পিপুল একটা নাউন, এটা কাউন্টেবল। পপুলারিটি এটাও একটা নাউন, আনকাউন্টেবল।
এরপরে দেখো পপুলাস, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ মানে জনবহুল, আর এই যে পপুলার মানে জনপ্রিয়, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো পিপুলের অ্যাডজেক্টিভ কোনটা? পপুলার, পপুলাস দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, আর পপুলারিটি এবং পিপুল এই দুইটা কিন্তু নাউন। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ভার্ব, বলছে নিচের কোনটা ভার্ব নয়? কতে আছে থ্রেটেন, খতে আছে ওয়ার্ডসেন, গতে আছে বাউন্ডেন এবং গতে আছে ফ্ল্যাটেন। তো এই তিনটা শব্দের কোনটা ভার্ব নয়? এই যে থ্রেটেন, থ্রেটেন মানে কিন্তু হুমকি দেওয়া, বা ওয়ার্ডসেন মানে অধিকতর খারাপ হওয়া, আর বাউন্ডেন এটা কিন্তু কোনো ভার্ব নয়, এবং ফ্ল্যাটেন মানে চ্যাপ্টা করা। বাউন্ডেন এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো ইএন থাকলে নর্মালি যে সেটা ভার্বও হয়, আবার কখনো কখনো অ্যাডজেক্টিভও হয়। তো অর্থের উপর মূলত ডিপেন্ড করে যে আসলে কোনটা কি। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হি ইজ কোয়াইট ড্যাশ উইথ মাই প্রোগ্রেস, বলছে সে পুরোপুরি ড্যাশ ছিল। তো কোয়াতে আছে দেখো স্যাটিসফাইড, স্যাটিসফাই, স্যাটিসফ্যাকশন এবং আনস্যাটিসফাইড। তো কোনটা সঠিক উত্তর হতে পারে? গেস করে ফেলো। সঠিক উত্তরটা হলো কোয়া, অর্থাৎ স্যাটিসফাইড। তো দেখো কোয়াইট এটা একটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরে যে শব্দটা বসবে সেটা অবশ্যই তো অ্যাডজেক্টিভ হবে, আর যেটা স্যাটিসফাইড এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর তাছাড়া দেখো ইজ আছে, তো ইজের পরে যদি পরবর্তীতে কোনো ভার্ব আসে, সেটা যদি কন্টিনিউয়াস টেন্সে না হয় তাহলে কিন্তু সেটা ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্মে বসে। তো সেই হিসাবে কিন্তু এটা স্যাটিসফাইড অর্থাৎ ভার্ব 3 অবস্থায় আসছে। তো সব কিছু মিলে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যেটাতে স্যাটিসফাইড এটাই হবে। তো পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ক্লাস ওয়াজ রিয়েলি, কতে আছে বোর, খতে আছে বোরিং, গতে আছে ডিসগাস্টেড, গতে আছে ফেইনিং। তো কোনটা সঠিক উত্তর হতে পারে? সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সঠিক উত্তরটা হলো বোরিং। তো দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শেখার বিষয় আছে। ক্লাস ওয়াজ মানে ক্লাসটা ছিল কেমন? বোরিং। তো আমরা বলি না ক্লাসটা খুব বোরিং ছিল, স্যারের ক্লাসটা আসলেই বোরিং ছিল, এমন কথা কিন্তু আমরা প্রায়শই বলি। এখন আমরা যখন বোরিং হই তখন আমরা কি বলবো? তখন কি বলবো যে আমি খুব বোরিং? না, আমরা বলবো না যে আমি খুব বোরিং, আমরা বলবো যে আমি বোর্ড। মানে ক্লাসটা করার কারণে আমি বোর্ড, অর্থাৎ ব্যক্তি বোর্ড হতে পারে। এই যে বোর্ড এটা হতে পারে, আর যে কারণে আমি বোর্ড বা বস্তু, যে বস্তুর কারণে আমি বোর্ড, ওই বস্তুটা হতে পারে বোরিং। তাহলে কি বুঝলাম আমরা? যে ব্যক্তি বোর্ড হতে পারে কিন্তু বোরিং হতে পারে না, আর বস্তু বোরিং হতে পারে কিন্তু বোর্ড হতে পারে না। তো এই বিষয়টা তোমরা একটু মনে রাখবে বা লিখেও নিতে পারো। তো এর পরবর্তী প্রশ্ন দেখো, চেক দ্য বিস্ট ইন ইউ, বলছে তোমার ভিতরে পশুত্বটা চেক দাও। তো এখানে বিস্ট এটা কোন ধরনের নাউন? তো কোয়াতে আছে প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো দেখো এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কেন? কারণ পশুত্ব এটা কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তো এই কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো পরবর্তী প্রশ্ন, আই হার্ডলি ওয়ার্ক হার্ড, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান। তো এখানে প্রথম যে হার্ডলি আছে এটা কোন পার্টস অফ স্পিচ, পরবর্তী যে হার্ড আছে এটা কোন পার্টস অফ স্পিচ? তো দেখো সঠিক উত্তরটা হলো কোয়া, অর্থাৎ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। তো এই যে হার্ডলি মানে কদাচিৎ, যেটা এই ভার্বকে মডিফাই করছে, আর হার্ড মানে কঠোর, তো এটা একটা অবস্থা প্রকাশ করছে। তো অবস্থা প্রকাশ করার কারণে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ট্রাই টু বেটার ইউর লট, বলছে তোমার সর্বোচ্চ চেষ্টাটা করো। তো এখানে বেটারটা কোন পার্টস অফ স্পিচ? এখানে বেটারটা কিন্তু ভার্ব। তো বেটারটা কেন ভার্ব? দেখো বেটার মানে আমরা জানি অপেক্ষাকৃত ভালো, বাট এই সেন্টেন্সে বেটার মানে অপেক্ষাকৃত ভালো করা। বলছে ট্রাই টু বেটার ইউর লট, বলছে তোমার সর্বোচ্চ চেষ্টা করো অপেক্ষাকৃত ভালো কিছু করতে, বা অপেক্ষাকৃত ভালো কিছু করার চেষ্টা করো। তো এই যে বেটারকে আমরা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে দেখলেও এই সেন্টেন্সে কিন্তু বেটার অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু একটা ভার্ব। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, ইয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এই যে নেইল এটা আন্ডারলাইন আছে, এটা কোন পার্টস, এটা কোন প্রকারের নাউন? তো এটা কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। তো কেন ম্যাটেরিয়াল নাউন? কারণ দেখো এই নেইল দ্বারা কিন্তু একটা পেরেক, নেইল মানে, তো পেরেক কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি হয় কিন্তু পেরেক, অর্থাৎ এটা কিন্তু একটা উপাদান হলো লোহা। তো সেই হিসাবে কিন্তু এই নেইলটা ম্যাটেরিয়াল নাউন। তো এরপরে দেখো যে দ্য ওয়ার্ড প্রোপেলটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব? এটা কিন্তু একটা ভার্ব। প্রোপেল মানে ভার্ব, যার অর্থ হলো চালিত করা। তো পরবর্তী প্রশ্নে আমরা দেখি যে পরবর্তী প্রশ্নে কি আছে। ইয়েট দেয়ার ইজ টাইম টু মেন্ড দিস থিংস, হিয়ার দ্য ইয়েট। বলছে এই যে ইয়েট, এই সেন্টেন্সের ইয়েটটা কোন পার্টস অফ স্পিচ? তো কোনটা হতে পারে? গেস করে ফেলো তোমরা। তো সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সঠিক উত্তরটা হলো এটা একটা অ্যাডভার্ব। তো ইয়েট নর্মালি তোমরা সবাই জানো যে ইয়েট একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, বাট এই সেন্টেন্সে ইয়েট কিন্তু অ্যাডভার্ব। তো এটা কেন অ্যাডভার্ব? কারণ এই ইয়েট দ্বারা কিন্তু পুরো সেন্টেন্সকে মডিফাই করছে ইয়েট। বলছে ইয়েট এখনো দেয়ার ইজ টাইম টু মেন্ড দিস থিংস, বলছে এই বস্তুটা মেরামত করার জন্য বা মেন্ড করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কিছু টাইম আছে, বা পালিশ করার জন্য কিন্তু টাইম আছে, মেন্ড।
তো এই ইয়েট এটা পুরো সেন্টেন্সকে মডিফাই করার জন্য এটা কিন্তু অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব পুরো সেন্টেন্সকে কিন্তু মডিফাই করতে পারে। তো এর পরবর্তী প্রশ্ন দেখো, হি ড্রাইভ জিগজ্যাগ অন দ্য ওয়ে, বলছে সে রাস্তায় আঁকাবাঁকা ভাবে গাড়ি চালাতো। তো এই জিগজ্যাগ এটা কোন পার্টস অফ স্পিচ? তো সঠিক উত্তরটা তোমরা প্রতিবারের মতো গেস তো করছোই মনে হয়, তারপরে আমি উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তরটা হলো অ্যাডভার্ব। তো এটা কেন অ্যাডভার্ব? কারণ এই যে ড্রাইভ এই ভার্বকে মডিফাই করছে জিগজ্যাগ। জিগজ্যাগ মানে আঁকা বাঁকা ভাবে, মানে তার গাড়ি চালানোর ধরন বা সে কিভাবে গাড়ি চালাচ্ছে। আর আমরা জানি কিভাবে দ্বারা প্রশ্ন করলে, হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয় অ্যাডভার্ব। তো এই যে তার ড্রাইভ এই ভার্বকে মডিফাই করছে সরাসরি জিগজ্যাগ, অর্থাৎ এই ভার্বের ধরন প্রকাশ করছে এই জিগজ্যাগ দ্বারা, মানে আঁকা বাঁকা ভাবে। সুতরাং আমরা বুঝলাম যে এই ভার্বকে জিগজ্যাগ মডিফাই করার কারণে এটা কিন্তু একটা অ্যাডভার্ব। যে আই রেদার লাইক দ্য স্মেল অফ পেট্রোল হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, বলছে যে রেদার আন্ডারলাইন করা আছে, এটা কোন পার্টস অফ স্পিচ? তো কোনটা হতে পারে তোমরা একটু বলো। তো সঠিক উত্তরটা হলো এখানে এটা একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? দেখো রেদার এটা কিন্তু সরাসরি এই ভার্বকে মডিফাই করছে, বলছে আমি বরং লাইক পছন্দ করি দ্য স্মেল অফ পেট্রোল, পেট্রোলের গন্ধ পছন্দ করি। তো এই আর আমরা জানি কিন্তু ভার্বের আগে যে শব্দটা বসতে পারে সেটা কিন্তু অ্যাডভার্ব, আবার ভার্বের পরেও যে শব্দটা বসতে পারে সেটা কিন্তু অ্যাডভার্ব, আবার অ্যাডজেক্টিভের আগে যে শব্দটা বসতে পারে সেটা অ্যাডভার্ব, আবার পুরো সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা বসতে পারে সেটা অ্যাডভার্ব, আবার সেন্টেন্সের শেষেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। সো অ্যাডভার্বের কিন্তু অনেকগুলো অবস্থান আছে, সে বিভিন্ন জায়গায় বসে কিন্তু সব সময়ই হয় সেন্টেন্সকে মডিফাই করবে, না হয় ভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। এই তিনটা জিনিসকে সে সবসময় মডিফাই করে বিভিন্ন জায়গায় বসে। তো পরবর্তী যে প্রশ্নটা, ইন দ্য সেন্টেন্স হি ইজ টলার দ্যান আই, বলছে সে আমার থেকে লম্বা। তো এই সেন্টেন্সে আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ এই যে দ্যান, এটা কোন পার্টস অফ স্পিচ? তো এটা কোন পার্টস অফ স্পিচ তোমরা একটু বলবে। তো এটা কিন্তু একটা কনজাংশন। তো এটা কেন কনজাংশন? দেখো এখানে কিন্তু দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, এখানে এই আগে একটা ক্লাস আছে আর পরেও কিন্তু একটা ক্লাস আছে আই। তো দেখো আইটা কিন্তু বড় হাতের। তো বড় হাতের কারণ কেন? কারণ আইটা কিন্তু এখানে একটা সাবজেক্ট, আর এর পরে কিন্তু একটা এম আছে, বাট ওইটা উজ্জ অবস্থায় আছে। এমটা আসলে আয়ের পরে অবশ্যই একটা এম আছে, বাট এমটা উজ্জ আছে। যদি এম না থাকতো তাহলে এই আইটা কিন্তু এখানে কোনোভাবে বড় হাতের হতো না, ছোট হাতের হতো। আর যখনই এম আসে তখন কিন্তু এই পাশে আমরা একটা ক্লাস পেলাম, এই পাশে একটা ক্লাস পেলাম, আর দুইটা ক্লাসকে কি সংযুক্ত করে? একটা কনজাংশন কিন্তু সংযুক্ত করে। সো দেন এখানে একটা কনজাংশন। তো এই ছিল মূলত আমাদের আলোচনা। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক সাপোর্টিভ ছিল বা তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। তো তোমরা কে কয়টা আনসার করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কার কয়টা সঠিক হয়েছে। আর আমাদের এই ধরনের প্র্যাকটিসমূলক যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা এইভাবে প্র্যাকটিস দেবো, আর প্র্যাকটিসের মাধ্যমে আসলে তোমরা শিখতে পারবে। আর আমরা মোস্ট এক্সক্লুসিভ, ইউনিক এবং যে এক্সেপশনাল যে রুলগুলো আছে এই রুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই রুলগুলো থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। তো তোমরা যারা এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে চাও তারা অবশ্যই বেল বাটনটা অন করে রাখবে, আমাদের সাথেই থাকবে আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।